বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমি আমার মেয়ের সংসার বাঁচানোর জন্য আমার মেয়ের জামাইয়ের সঙ্গে আমি শারীরিক সম্পর্ক গড়ে তুলি। আমি জানি বন্ধুরা, এটা একটা পাপ কাজ এবং আমি যেই কাজটা করতে যাচ্ছি এইটা একটা অন্যায় কাজ। কারণ আমি মেয়ের মা হয়ে তারই জামাইয়ের সঙ্গে কিভাবে এই অবৈধ সম্পর্ক আমি গড়ে তুলি। কিন্তু বন্ধুরা, মেয়ের সংসার বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে আমার জামাই আমাকে প্রায় সময় হুমকি দিত যে আমার মেয়েকে ডিভোর্স দিবে, সে অন্য আর একটা বিয়ে করবে। আমি চিন্তা করে দেখলাম, আমার মেয়ের জামাই সে যদি অন্য আর একটা বিয়ে করে তাহলে আমার মেয়ের কি হবে? আমার মেয়ের তো কপালে শনির দশা লেগে যাবে, সে তো তার জীবনেও আর সুখের দেখা পাবে না। না, এরকম কোনোভাবেই হতে পারে না। যেভাবেই হোক, যে করেই হোক, তার সংসারটা আমাকে টিকাতে হবে, আর মা হিসেবে এইটা আমার একটা দায়িত্ব। তখন বন্ধুরা, আমি দেখলাম যে আমার মেয়ের সমস্যাটা কোথায়। আসলে বন্ধুরা, ওর ছোটোবেলায় একটা সমস্যা ছিল জন্মসূত্রেই। এরপর থেকে আমি ওর ওই জায়গাতে অনেক অপারেশন করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি। আমার মেয়েটা আসলে অল্পতেই সে খুব বেশি ব্যথা পায়, কষ্ট পায়। আর আমার জামাই ছিল ইয়া মোটা, একেবারে ষাঁড়ের মতো একটা পুরুষ, শক্তিশালী। সে প্রচুর জিম করতো বন্ধুরা, প্রচুর জিম করতো, আর তাছাড়া তার প্রচুর শক্তি ছিল। সে প্রতিদিন কাঠবাদাম, খেজুর, তারপর হচ্ছে দুধ, তারপর হচ্ছে কাঁচা শাক সবজি, এগুলো বেশি বেশি খেত। আমার মেয়ের জামাইকে দেখলে আপনারা বলবেন, বাই, এইটা তো কোনো দেশি মাল না, এইটা একেবারে বিদেশি মাল। হ্যাঁ, ওর বডি ফিটনেস একেবারে খুব, ও আসলে ছোটোবেলা থেকে জিম করতো, তো ওর বডি শডি ছিল একেবারেই টাইট। আর আমার জামাই যখন মাঝে মধ্যে আমার সঙ্গে এই কাজ করতো, তখন আমি নিজেই হাঁপিয়ে পড়তাম। ছেলেটার এত শক্তি, মানে এরকম পুরুষ আমার চোখে এর আগে কখনো পড়ে নাই। যাই হোক বন্ধুরা, আমার মেয়ের বিয়ে হয়েছে আজকে প্রায় 2 বছরের উপরে, প্রায় 2 বছর প্লাস। কিন্তু বন্ধুরা, আমার মেয়ে আসলে, আমার যে জামাইয়ের নাম ছিল হচ্ছে রাসেল। রাসেলকে সে পুরোপুরি সুখ দিতে পারতেছিল না। সে রাসেলকে সুখ দিতে একেবারেই ব্যর্থ ছিল। রাসেলের মন মেজাজ দিন দিন আমি দেখতে পাই খারাপ হয়ে যেত। রাসেল প্রায়শই আমাদের বাড়িতে আসতো এবং আমার সঙ্গে সুখ দুঃখের গল্প করত। তার মন ভালো না, মন ভালো থাকলেও আমাকে বলতো, খারাপ থাকলেও আমাকে বলতো। তবে বন্ধুরা, আমি আসলে প্রচুর পরিমাণে পান খেতাম, আর আমার জামাই আমার জন্য পান, সুপারি, তারপর হচ্ছে আমি আরও যেই যেই জিনিসগুলো খেতাম এগুলো আমার জন্য সে নিয়ে আসতো। মানে এক কথায় সে তার শাশুড়িকে খুব বেশি ভালোবাসতো, আমাকে খুব সম্মানও করতো, খুব রেসপেক্টও করতো। তাছাড়া সে আমাকে ফ্রেন্ডের মতো আমার কাছে সব কিছু শেয়ার করতো। একদিন আমি রাসেলকে বললাম, কি ব্যাপার জামাই, তোমার মন মেজাজ তো খুব একটা বেশি ভালো দেখতেছি না, কি হয়েছে? তখন রাসেল আমাকে বলতেছে, আর বললেন না শাশুড়ি মা, আপনি এত সুন্দর জোয়ান মুদ্রা একটা মহিলা, আরে আপনার যে একটা মেয়ে আছে, আপনাকে দেখলে তো এটা বোঝাই যায় না, আর মনে হচ্ছে আপনাকে আরও 3-4টা বিয়ে দেওয়া যাবে। আমি ওর কথা শুনে একটু হাসলাম। আমি বললাম, জামাই তুমি এটা কী বলতেছো? তখন রাসেল আমাকে বলতেছে, শাশুড়ি মা, আমি যা বলেছি সত্যি বলেছি, একটা কথাও আপনাকে মিথ্যা বলি নাই। আমি তখন বললাম, জামাই তুমিও না কি যে বলো, আমার কি এখন আর সেই বয়স আছে? হ্যাঁ, আর এখন মেয়ে বিয়ে দিয়েছি, 2 দিন পরে নাতি নাতনি হবে, তখন আমাকে নানি ডাকবে। আর এই সময় তুমি যে এসব কী বলো বাবা, তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা কি হয়েছে খুলে বলো তো। তখন সে আমার অনেক বেশি প্রশংসা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি বললাম, আমার এত প্রশংসা করিও না বুঝছো, এত বেশি প্রশংসা করলে তো আমি
ফেটে যাব। তখন সে আমাকে বলতেছে, শাশুড়ি মা, আমি যা বলি সব সত্যি কথা বলি, আমি কোনো কারো প্রশংসা করি না। আসলে সত্যি কথা, আপনাকে দেখলে বোঝাই যায় না যে আপনার একটা মেয়ে আছে। তাছাড়া আপনার বয়স কিন্তু খুবই অল্প, আপনার বয়স। সত্যি কথা শাশুড়ি মা, আপনাকে দেখলে তো একেবারে কোনো বোঝার উপায় নেই যে আপনার এরকম একটা মেয়ে আছে। আর আপনার মেয়ে দেখেন, আপনি এরকম জোয়ান মুদ্রা একটা মহিলা মানুষ, আর আপনার মেয়ে এখনও বাচ্চা কাচ্চার মা হইল না, তাতেই কেমন যেন তেনিয়ে পড়েছে। না, ওই মেয়ে আমার হবে না। আমি চিন্তা করতেছি শাশুড়ি মা, আমার মনে হয় আর একটা বিয়ে করতে হবে। আমি জামাইয়ের এমন কথা শুনে আমি জামাইকে বললাম, বাবা তুমি এটা কী বলতেছ? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার তো অলরেডি একটা বউ আছেই, আমার মেয়ে আছে না? তখন বলতেছে, আপনার ওই মেয়ে দিয়ে আমার তো কিছুই হচ্ছে না। আমি বললাম, বাবা তুমি এমন করে বলতেছে কেন, কি হয়েছে? তখন রাসেল আমাকে বলতেছে, আরে শাশুড়ি মা বললেন না, আপনি এত সুন্দর জোয়ান মুদ্রা একটা মহিলা, অথচ আপনার মেয়ে, সে তো আমার দুঃখ কষ্ট কোনো কিছুই বুঝে না। সে সারাক্ষণ আমার সঙ্গে শুধু অজুহাত দেখায়। আমি তার স্বামী, সেটা কাগজে কলমে, কিন্তু একটা স্বামীর যা পাওয়া দরকার আপনার মেয়ে আমাকে এর কোনো কিছুই দিতে পারে নাই। সারাক্ষণ আমার থেকে দূর দূর করে থাকে। বিয়ের পর আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, কিন্তু শাশুড়ি মা, এখনও আমি আসলে স্ত্রীর থেকে ওই রকম সুখ পাইনি। তাছাড়া আপনার মেয়েও তো এখনও মা হতে পারেনি। আসলে সবাই আমার দিকেই আঙুল তুলে, আপনার মেয়ে তো একেবারে পুরো সাধু। সবাই বলে আমার নাকি ক্ষমতা নেই, আমার নাকি দুর্বলতা, আমার নাকি সমস্যা। আমি যে কী এক জ্বালার মাঝে আসছি শাশুড়ি মা, আসলে বলতে পারবো না। পুরুষের যে এত সমস্যা, কি করে যে আপনার কাছে বলি। তখন আমি জামার কাছে জানতে চাইলাম, কি হয়েছে রে বাবা, তুমি আমার কাছে খুলে বলো। আরে আমি তো তোমার বন্ধুর মতো, তাই না? তুমি তো আমাকে ফ্রেন্ডের মতোই ভাবো। হ্যাঁ, আমি তোমার শাশুড়ি মা হতে পারি, কিন্তু আমি তো তোমার বন্ধুর মতোই তোমাকে সবসময় টেক কেয়ার করি। বলো আমার কাছে কি হয়েছে। তুমি আমার কাছে না বললে আর কার কাছে বলবে? তখন জামাই আমার কাছে বলতেছে, শাশুড়ি মা, আসলে আপনার যে ফিটনেস, আপনার মেয়ে তো ওইটা কিছুই না। আপনি আমাকে এমন একটা মেয়ে দিলেন যে ও আমাকে শারীরিক সুখই দিতে পারে না। না, এইভাবে আর হবে না শাশুড়ি মা। আমি ভাবতেছি আপনার মেয়েকে চিরতরে আপনার কাছে পাঠিয়ে দেব, দিয়ে আমি একটা বিয়ে করব। বিয়ে করে শহরে ভাড়া করে থাকব। লোকে যা বলে বলুক গে, আমার আম্মা আব্বা যা বলবে বলুক, আমি সবার কথা মাথা পেতে নেব। আরে সবাই কি আমাকে সুখ দিবে নাকি, আমাকে শান্তি দিবে নাকি? আমি সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। আপনার মেয়েকে যেই কারণে বিয়ে করলাম, দেখতে শুনতে তো ভালোই ছিল, কিন্তু সে তো আমাকে একেবারেই তৃপ্তি দিতে পারে না, সুখই দিতে পারে না। আরে আপনার মতো শরীর হলে তাও তো হয়তো, ওই শরীরে কোনো মাংসই নাই, আমি কোনো মজাই পাই না। আমি জামাইয়ের কথা শুনে বুঝলাম যে আমার মেয়ে জামাইকে একেবারে সুখ দিতেছে না, তৃপ্তি দিতেছে না। আমার জামাই বলতেছে সে নাকি আরেকটা বিয়ে করবে। আমি বললাম, তুমি আরেকটা বিয়ে করলে আমার মেয়ে কি হবে? তখন সে বলতেছে, আরে আপনার মেয়েকে আপনার বাড়িতে রাখে দেন, ওই মেয়েকে দিয়ে আমি কি করব? আমার সুখ সুখ বুঝে না, আমাকে তৃপ্তি দেয় না, আদর করতে দেয় না, সে নাকি ব্যথা পায়, তার নাকি ওই সমস্যা এই সমস্যা। আমার বাড়িতে যাওয়ার পর তাকে কত ডাক্তারের কাছে নিয়ে গেছি শাশুড়ি মা, কত ওষুধ খাওয়াচ্ছি, তারপরও সে ভালো হচ্ছে না, আমাকেও দিচ্ছে না। আর এইভাবে দিনের পর দিন একটা পুরুষ মানুষ না থাকতে পারে না শাশুড়ি মা, খুব কষ্ট হয়। আমি জামাইয়ের মুখে সেদিন এমন কথা শুনে রীতিমতো অনেকটা ঘাবড়ে যাই। না, জামাই যদি আরেকটা বিয়ে করে সুখের আশায়, তাহলে তো আমার মেয়ের ভবিষ্যৎটা একেবারে পুরোপুরি বলা চলে শেষ হয়ে যাবে, একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমি বললাম, না বাবা, তুমি আর একটা বিয়ে করতে পারো না। দেখো, তুমি আমার মেয়েকে বিয়ে করেছো, বিয়ের অনুষ্ঠান হয়েছে, সবাই জানাজানি হয়ে গেছে,
এখন এতদিন পরে এসে তুমি আর একটা বিয়ে করবে, এইটা আসলে মানুষ তো তোমাকে ভালো চোখে দেখবে না, খারাপ বলবে। তখন জামাই বলতেছে, বলুক গে, মানুষের কথায় কি আসে যায়, মানুষ তো কত কিছুই বলবে। দেখেন শাশুড়ি মা, মানুষ কি বলবে না বলবে আমি এত কিছু দাঁড় না। আসলে আমার লাগবে, আমার সুখের দরকার। আমার ভিতরটা একেবারে পুরো অশান্ত হয়ে আছে, আগুন জ্বলতেছে। আরে আপনার মেয়ে তো সেই আগুন নিভাতে পারে না। তাছাড়া আপনি আমার শাশুড়ি মা, মায়ের মতো। আপনাকে বন্ধু ভেবে অনেক কথাই বলে ফেলেছি। একটা পুরুষ মানুষের আরও অনেক কিছু দরকার, সেগুলো আপনার কাছে বলা যাবে না। আপনার মেয়েকে আপনি জিজ্ঞাসা করে নিয়েন। এই কথা বলে আমার জামাই সেদিন চলে গেল। বন্ধুরা, এরপর থেকেই আমার মনে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, আর সেইটা হচ্ছে আমার মেয়েটা বুঝি আমার জামাইটাকে সুখ দিতে পারে না, না মনে হয় খুশি করতে পারে না। আসলে এইভাবে তো একটা পুরুষ মানুষ চলতে পারে না। একটা পুরুষ মানুষ প্রচুর পরিশ্রম করবে, দিনে ক্লান্ত থাকবে, আর রাতে সে তার স্ত্রীর কাছ থেকে সুখ পাবে, আদর পাবে, তবেই না পুরুষ মানুষের শান্তি মিলে। এখন ঘরের বউ যদি আরাম না দেয়, ঘরের বউ যদি সুখ না দেয়, তাহলে তো সেই পুরুষ মানুষ অন্য নারীর দিকে তার চোখ যাবেই, অন্য নারীকে সে তো বিয়ের কথা বলবেই। আমি আমার মেয়েকে বললাম, আমার মেয়ের নাম ছিল শাপলা, আর আমার নাম ছিল বন্ধুরা মালতী। আমি আমার মেয়েকে ফোন করে বললাম, হেরে মা, এগুলো কি শুনতেছি তোর নামে? তখন আমার মেয়ে বলতেছে, মা কী হয়েছে? আমি বললাম, মা, জামাই তো তোর উপরে অতিষ্ঠ হয়ে আছে, তুই কি জামাইকে সুখ টুক দিস না নাকি? বেচারা তো সুখের জন্য একেবারে পুরো পাগল হয়ে আছে, ক্লান্ত হয়ে আছে। দেখ মা, এইভাবে একটা পুরুষ মানুষ চলতে পারে না। আরে তোর বাবা, তাকে তো আমি দিনরাত 24 ঘন্টা দরজা বন্ধ করে দিতাম। সে তো মাঝে মধ্যে অফিসেই যেত না, কাজেই যেত না, সারাক্ষণ আমার চিপায় চিপায় থাকতো। আর তোর স্বামী সারাক্ষণ আমার কাছে এসে তোর নামে বদনাম বলে, তোর বন্ধুবান্ধবের কাছে বলে। দেখ, ঘরের কথা বাহিরের লোকে জানলে এটা খুব খারাপ বিষয়, ঠিক আছে? তাছাড়া তোর স্বামী আর একটা বিয়ে করতে চাচ্ছে। তখন আমার মেয়ে বলতেছে ওপর থেকে কলে, করুক গে, আর একটা বিয়ে করুক, বিয়ে করে মজা বুঝুক, আমার কি, আমি এই বাড়িতে ছেড়ে যাচ্ছি না। আর তাছাড়া মা, আপনার জামার এত চাহিদা, আমি পারি না। আমার আসলে ব্যথা করে, আমার শরীরে সমস্যা, আমি আসলে মা পারি না। আমার মেয়ের কথা শুনে আমি রীতিমতো অনেকটা অভিমান করলাম, আমি রীতিমতো রাগ করলাম। আমি মেয়েকে একটু জারি দিয়ে বললাম, এসব কি বলতেছিস অলক্ষণে কথা? হ্যাঁ, তোর জামাই আরেকটা বিয়ে করবে, আর তুই বলতেছিস করুক গে, কোনো সমস্যা নেই। তুই তো না, তোর সংসারটা মনে হয় এবার যাবে। তারপর বন্ধুরা, আমি চিন্তা করে দেখলাম যে আমার জামাই যেটা চায় সেটা যদি আমি তাকে দেই তাহলে তো আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাছাড়া জামাই তো মাঝে মধ্যে আমার এখানে আসে, তাছাড়া আমার বাসার সঙ্গেই জামাইয়ের অফিস। তো জামাইকে যদি আমার বাসায় থাকতে বলি, তাকে যদি আমি একটু সুখ দেই, আর জামাই তো আমাকে বলল যে আমি নাকি অনেক সুন্দরী, আমার এখনও অনেক ফিটনেস। হ্যাঁ, আমার মেয়ের নাকি আমার মতো ফিটনেস নাই। তো আমি যদি জামাইকে একটু সুখ দেই, একটু আদর সুহাগ দেই, তাহলে তো আর জামাই অন্য কোনো মেয়েকে বিয়ে করার চেষ্টা করবে না। আর সে যদি অন্য কাউকে বিয়ে করার চেষ্টা না করে, তাহলে তো বন্ধুরা সে আমার মেয়ের সংসারটা তো অন্তত বেঁচে যাবে। আর মেয়ের মা হিসাবে এইটুকু তো আমি করতেই পারি। তারপর বন্ধুরা, আমি জামাইকে বললাম, একদিন ফোন করলাম, হ্যালো বাবা রাসেল, কি করতেছ? তখন রাসেল আমাকে বলতেছে, হ্যাঁ এই তো আছি, অফিসে যাব। আমি তখন বললাম, তুমি অফিস শেষ করে একটু বাড়িতে আসো তো আজকে। তখন রাসেল আমাকে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, আরে বাবা তুমি একটু আসোই না, একটা দরকার আছে তোমার সঙ্গে, জরুরি একটা কথা আছে। তখন সে আমাকে বলল, না আজকে যেতে পারবো না, ভালো লাগতেছে না, অফিসে যাব, যাওয়ার পর চলে আসবো, আজকে আর একটা জায়গায় যেতে হবে।
একটা পার্টি আছে। আমি বললাম, আরে পার্টি তো সবসময় করা যাবে, শুনো আজকে তোমাকে আসতেই হবে, আর ভালো ভালো আজকে রান্না করেছি, আর একটা জরুরি দরকার আছে তোমার। তখন সে আমাকে বলল, কি দরকার ফোনে বলেন। তখন আমি বললাম, এটা ফোনে বলা যাবে না, আসতে হবে। ঠিক আছে, আর তুমি যদি না আসো তাহলে কিন্তু খুব বড় একটা জিনিস মিস করে ফেলবে। আজকে তোমাকে এমন একটা জিনিস খাওয়াবো, তুমি সুখে একেবারে পুরো আনন্দে একদম ভরে যাবে। আমার মুখে এমন কথা শুনে জামাই তো বেদায় খুশি। কি এমন জিনিস আমাকে দিবে যে আমি সুখ পাবো, শান্তি পাবো। আমার জামাইয়ের চোখে মুখে আমি দেখলাম তখন হাসি ফুটে উঠলো, এবং সে আমাকে বলল, হ্যাঁ শাশুড়ি মা, আমি আসবো, তাহলে আজকে আর অফিসে যাব না, আমি এখনই চলে আসতেছি সকালবেলা। তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই তুমি চলে আসো। তখন বন্ধুরা জামাই সকালবেলায় সে চলে আসলো আমার কাছে, এসে বলতেছে, শাশুড়ি মা এত জরুরি তলব দিলেন যে? আপনি তো এর আগে কখনো এত জরুরি তলব দিয়ে আমাকে ডাকেন নাই। হ্যাঁ, কী যেন বলেছিলেন আমাকে মোবাইলে। তখন আমি বললাম, এদিকে আসো, আমার মেয়েটা তোমাকে সুখ দিচ্ছে না, এই কথাটা তুমি আমাকে বলবে না আগে? তখন জামাই বলতেছে, আপনি শাশুড়ি মা, আপনাকে বললেই কি আর না বললেই কি। আমি বললাম, তুমি অন্তত আমার কাছে এই কথাটা বললে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারতাম। আরে তখন জামাই বলতেছে, এখন তো সব কিছু জেনেই গেলেন, বলেন এখন কি ব্যবস্থা করছেন। আমি জামাইয়ের চোখে মুখে তখন হতাশা দেখেছি, তার চোখের নিচে আমি কালো দাগ দেখেছি। আমি বুঝতে পারলাম আমার মেয়ের জামাই রাসেল, সে দিনের পর দিন রাতের পর রাত ওই জিনিসটা না পেয়ে সে টেনশনে টেনশনে তার চোখের নিচে পুরো একদম কালো হয়ে গেছে। সে খুব টেনশন করে। আমার জামাই কখনোই সিগারেট খেত না, কিন্তু ইদানিং সে আমার সামনেই সিগারেট খাচ্ছে। আমি তার শাশুড়ি মা, অথচ তার কোনো খেয়ালই নেই। আমাকে যে সম্মানটুকু দেওয়ার কথা, রেসপেক্টটুকু তার করার কথা, সে আমাকে সেই সম্মানটুকু এখন আর করতেছে না, সেই রেসপেক্টটুকু এখন আর আমাকে দেখাচ্ছে না। আমি জামাইকে বললাম, আজকাল শাশুড়ি মায়ের সামনেই সিগারেট খাচ্ছ, বাহ ভালো তো, এটা খুবই ভালো। তখন সে আমাকে বলল, আর শাশুড়ি মা, আপনার মেয়েকে যখন ডিভোর্স দিয়ে দিব তখন তো আপনি আর আমার শাশুড়ি মা থাকবেন না। তখন আমি বললাম, আচ্ছা জামাই, আমাকে তোমার কাছে কেমন লাগে? জামাই তখন বলল, শাশুড়ি মা, আপনিও না কি যে মজা করেন, আপনি তো সুন্দরীর চাইতেও সুন্দরী। আপনার ওই গুলুমুলু গাল, ঠোঁট, নাক, চোখ সব কিছুই তো অনেক সুন্দর। আমি বললাম, তাই নাকি? হ্যাঁ, তা তুমি তো আমাকে কখনো ওইভাবে দেখোই নাই জামাই। তোমার শ্বশুর, সে যে বিদেশে থাকে, তোমার কি সেই খেয়াল আছে? আমার মতো এরকম ঠসঠসা একটা কড়া একটা জিনিস দিনের পর দিন যে এইভাবে একা একা আছি, তোমার কি সেই খেয়াল আছে? একটাবারও তো শাশুড়ির কোনো খেয়াল নেও নাই, খবর নেও নাই, শাশুড়ি কেমন আছি, কোন অবস্থায় আছি, কোনো কিছু তো কখনো জানতেও চাও নাই। খুব তো বড় বড় আলাপ করো। আমার মেয়ের জামাই আমার মুখে এমন কথা শুনে আমি দেখতেছি সে তো খুব খুশি হচ্ছে। সে আমাকে বলতেছে, আপনি এবার কেমন শাশুড়ি, আমাকে তো কখনো আপনার দ্বারে কাছে যাওয়ার সুযোগই দেন নাই। আরে আমি তো অনেকবারই চেয়েছি। আমি বললাম, তাই বুঝি? আচ্ছা আচ্ছা জামাই, তুমি যদি আমাকে পাও, হ্যাঁ, তাহলে কি কি করবে? তখন জামাই বলতেছে, আপনাকে মন মতো একদম ভরে আদর করবো আমার কোলে নিয়ে। আমি বললাম, তাই বুঝি? তা আমাকে সামলাতে পারবে? তখন জামাই আমাকে বলতেছে, আপনি আমার খেলা সম্পর্কে কোনো ধারণা নাই। হ্যাঁ, আপনাকে সামলাতে পারবো না, আপনার মতো 5 জনকে সামলাতে পারবো। আমি বললাম, আচ্ছা, এত পাওয়ার তোমার, আমার মতো 5 জনকে তুমি সামলাতে পারবে? সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। আগে আমাকে তুমি সামলে দেখাও, তারপর না হয় দেখি আমার মতো 5 জনকে কিভাবে সামলাও। জামাই তো এই কথা শুনে তার মুখে একেবারে পুরো লাড্ডু ফুটে উঠল,
জামাই তখন বলল, শাশুড়ি মা সত্যি? আমি বললাম, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, একেবারে সত্যিই বলতেছি। তখন জামাই আমাকে বলতেছে, শাশুড়ি মা আপনার সঙ্গে এইটা তো আমার ভেবেই অনেক বেশি আনন্দ পাচ্ছি। আমার তো খুব ভালো লাগতেছে। আপনি সত্যিই তো দিবেন নাকি মজা করতেছেন? আমি বললাম, এইটা কি মজা করার জিনিস? এখনই আমি তোমাকে দিব। তা শুনো বাবা, আমি তোমাকে একটা শর্ত দিতে পারি। তার আগে আমাকে কথা দিতে হবে। জামাই রাসেল তখন বলল, কী কথা শাশুড়ি মা? আপনি বলুন না, আমি আপনার সব শর্তে রাজি। আমি বললাম, আমি তোমাকে এখন প্রতিদিন সুখ দেব। তুমি আমার এখানেই থাকবে। আমার এখানে থেকে এখন থেকে তুমি অফিস করবে। তখন জামাই এই কথাটা শুনে বলল, এইটা তো ভালো খবর। আরে, আপনার হাতের রান্না যে এত স্বাদ! আমি তো এখানেই থাকতে চাই, কিন্তু আপনার কষ্ট হবে বলে আমি এখানে থাকি না। ঠিক আছে, আপনি যেহেতু নিজের মুখেই বললেন, তাহলে আমি এখন এখান থেকেই অফিস করব। ওই বাড়িতে আমি আর যাচ্ছি না। তখন আমি বললাম, যাক, শুনো জামাই, তুমি আরেকটা বিয়ে করতে পারবে না। আর আমার মেয়েকে আজকের পর থেকে ডিভোর্স দেওয়ার কথা তুমি মুখে আনতে পারবে না। দেখো, আমার মেয়েটা একটু অসুস্থ, বা বাচ্চা মানুষ, ওর কিন্তু এখনো বয়স হয় নাই। ওর বয়স হওয়ার আগেই ওর বিয়ে হয়ে গেছে। আমি আসলে তোমার মা বাবার রিকোয়েস্টেই ওকে বিয়েটা দিয়েছি। ও ছোট মানুষ। দেখো, আস্তে আস্তে বয়স হয়ে গেলে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তখন হয়তো সে তোমাকে সুখ দিতে পারবে। আর ততদিনে তুমি তোমার শাশুড়ির সঙ্গে মজা লুটে নাও। আসুন জামাই, শুধু তুমি একা মজা পেলে চলবে না কিন্তু। আমি যদি মজা না পাই, আমি যদি তৃপ্তি না পাই, তাহলে কিন্তু তোমাকে দিব না। তুমি যদি আমাকে স্যাটিসফাইড না করতে পারো, তাহলে কিন্তু জামাই, বলে দিলাম, হবে না কিন্তু। জামাই তখন আমাকে বলল, শাশুড়ি মা, আমি আপনাকে চরম সুখ দিব। আপনাকে এক অন্য জগতে নিয়ে যাব। আমি বললাম, দেখা আছে তোমাদের ছেলেদেরকে, তোমরা শুধু বড় বড় ডায়লগই মারতে পারো, কাজের বেলায় একদমই কাজ করতে পারো না। আচ্ছা আসো, দেখি কেমন কাজ করতে পারো। তারপর বন্ধুরা, আমি আমার মেয়ের জামাই রাসেলকে রুমের দিকে নিয়ে গেলাম। তারপর আমি দরজাটা বন্ধ করে দিলাম। এখন সকাল প্রায় 8টা বাজে। আমি অলরেডি ঘুম থেকে উঠে গোসল করেছি, নাস্তা করেছি। এদিকে রাসেল, তাকেও আমি নাস্তা করিয়েছি। যাক, বেচারা এতদিন এই একটা জিনিসের জন্য খুব মুখিয়েছিল। আসলে আমার মেয়েও তাকে সুখ দিতে পারতেছে না। আর একটা পুরুষ মানুষ, সে আসলে হাজারটা কষ্ট বুকে নিতে রাজি, কিন্তু সে আসলে নারীর ভালোবাসা ছাড়া, নারীর সুখ ছাড়া সে থাকতে পারে না। কারণ বন্ধুরা, আমার স্বামী সে বিদেশে থাকে। আমি বুঝি এই মানুষটা কত কষ্টে আছে। সে আমাকে প্রায় সময় ভিডিও কল দেয়, দিয়ে অনেক কিছু দেখতে চায় এবং তার কষ্টের কথা আমাকে বলে। আমাকে ছাড়া থাকতে নাকি তার খুব কষ্ট হয়, সে পারে না, তারপরেও মেনে নিতে হয়। প্রবাসীদের অনেক কষ্ট, বউ ছেড়ে, সন্তানাদি ছেড়ে কত দূরে আছে। যাই হোক, তখন আমার এমন কথা শুনে আমার মেয়ের জামাই তো বিশাল খুশি। তখন সে আমাকে বলতেছে, শাশুড়ি মা জানেন, আপনাকে কাছে পাওয়াটা এটা ছিল আমার জীবনের সবচেয়ে একটা স্বপ্ন। আমি প্রায় সময় আপনার কাছে আসতাম, এসে আমি আপনার অনেক প্রশংসা করতাম। আসলে আপনার মেয়েকে যখন আমি বিয়ে করি, শাপলাকে বিয়ে করার আগে থেকেই আমারও খুব বেশি পছন্দ ছিল আপনাকে। তখন থেকে আমি আপনার দিকে নজর ছিল, কিন্তু আপনি আমার শাশুড়ি মা হন বলে আপনাকে কখনো কোনো কিছু ভয়ে বলতে পারি নাই। যদি আপনি অভিমান করেন। আমি তখন বললাম, এখন থেকে আর কোনো সমস্যা নেই। এখন থেকে তুমি আমাকে জান, বাবু, কলেজা শোনা বলে ডাকবে, ঠিক আছে? তারপর বন্ধুরা, আমার মেয়ের জামাই রাসেল আমাকে সে প্রচুর পরিমাণে ভালোবাসা দিল এবং সে কাছে টেনে নিল। তারপর ওই দিন আমি বুঝতে পেরেছিলাম যে আমিও তো স্বামী ছাড়া, আমার স্বামী বিদেশে, আমি শাশুড়ি। আমার বয়স প্রায় এখন 38-40। আমার এখন যেই বয়সটা চলতেছে, এই বয়সে আসলে আমি কারো কাছে যেতে পারবো না, বা আমি কাউকে বলতেও পারবো না যে আমাকে একটু ভালোবাসো, একটু আদর দেও। আসলে আমি ওইরকম মেয়ে হলে অনেকে আমাকে প্রেমের অফার করতো। তাছাড়া আমি বাসা থেকে বের হই না। এটা আমার জন্য একটা সুযোগ
যে আমার নিজের মেয়ের জামাই, সে কারো কাছে আমার কথা কোনো কিছু বলবে না, ঘরের খবর কখনো বাহিরে যাবে না, কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। এটা আমার জন্য ছিল একটা দারুণ একটা সুখবর। তারপর আমি জামাইকে সেদিন আমার নিজের করে নিয়েছিলাম। জামাই যখন আমার খুব কাছে এলো এবং আমাকে সে ধীরে ধীরে আমাকে সে তার নিজের করে নিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে শারীরিক সুখ কাকে বলে। এটা এমন একটা সুখ যে মানসিক চাপ কমায়, মানসিক শান্তি দেয়, মাথা ব্যথা কমায়, তারপর শরীর যদি বার হয়ে যায় সেটা পাতলা করে, শুধু সুখ আর সুখ। সেদিন আমার জামাই আমাকে সত্যি অনেক বেশি হ্যাপি করেছিল। সকাল 8টা থেকে শুরু করে একেবারে সকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত আমরা একটানা একটা বন্ধ ঘরের ভিতরে ছিলাম। জামাই আমাকে সেদিন বলেছিল, শাশুড়ি মা, আমার তো হয়ে গেছে, আপনি এখন বলেন আপনার কি হয়েছে, যদি না হয় আমি আরও দিতে প্রস্তুত আপনাকে। তখন আমি বললাম, জামাই, আমার তো আরও অনেক আগেই হয়ে গেছে। সত্যি জামাই, আমি তোমাকে যেমনটা ভেবেছিলাম আসলে তুমি তেমন না, তার চাইতেও বেশি বারুদ, তুমি অনেক বেশি আগুন। জামাই আমাকে সেদিন পুরোপুরি স্যাটিসফাইড করতে পেরেছিল। আসলে আমার জামাই বিদেশে থাকার কারণে আমার শারীরিক জীবনটা খুব একটা বেশি ভালো ছিল না। 5 বছর পরে পরে আমার স্বামী দেশে আসে। আসার পর হয়তো 2 মাসের জন্য আসে, আসলে ওই দেখা যায় আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যায়, আর আমাকে 1 মাস সময় দেয়। এই 1 মাসে একটা মেয়ের কোনো কিছুই হয় না। তো এইরকম একটা যুবক ছেলে আমি আমার পার্টনার হিসেবে পাবো, এইটা আমি কখনোই ভাবি নাই বন্ধুরা। তো ওই দিনটা ছিল আমার জন্য একটা স্বপ্নের একটা দিন, স্বপ্নের একটা জগৎ। ওই দিন আমি খুব বেশি সুখ পেয়েছিলাম, খুব বেশি আনন্দ পেয়েছিলাম। এরপর থেকে জামাই তার কাপড় চোপড় নিয়ে এসে আমার বাসা থেকেই সে অফিস করত। রাতের বেলা সে আমাকে প্রায়শই তার নিজের স্ত্রী মনে করে, বিয়ে করা বউ মনে করে আমার সঙ্গে সে রাত কাটাতো। এখন সে আমাকে আর শাশুড়ি বলে ডাকে না, আমাকে তার রাতের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। আমিও খুব মজা পাচ্ছিলাম, কারণ আমি কখনো স্বপ্নেও ভাবছিলাম না যে এরকম একটা রাত, যুবক বয়সের একটা ছেলে আমি আমার কাছে পাবো। আমিও আমার মেয়ের জামাইকে খুব কাছে টেনে নিলাম এবং সে আমাকে খুব খুব ভালোবাসে। তো বন্ধুরা, আমি তখন বললাম, জামাই, তোমার যতদিন খুশি ততদিন তুমি আমার কাছে সুখ পাবে, আমি তোমাকে কখনোই না করব না। কিন্তু জামাই, আমার মেয়েটাকে তুমি ডিভোর্স দিও না, তুমি বলো আর একটা বিয়ে শাদী করবে না। জামাই তখন বলল, শাশুড়ি মা, আপনি যদি এইভাবেই আমাকে দিনের পর দিন সুখ দিতে থাকেন, আপনি যদি এইভাবেই আপনার কাছে আমাকে রাখেন, আমি অন্য মেয়েকে বিয়ে করব তো দূরের কথা, অন্য মেয়ের নামও আমি কখনো নিব না। আরে আমি তো অন্য কোনো মেয়েকে কখনো বিয়ে করতে চাই নাই, আমি তো সেদিন আপনাকে ভয় দেখিয়েছিলাম। তখন আমি বললাম, ঠিক আছে, আমার মেয়েটাকে আমি সুস্থ করে তুলব, তারপর তুমি আমার মেয়েটাকে একটা বাচ্চা দিও। তো বন্ধুরা, এইভাবে দিনের পর দিন আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। একদিন আমি জামাইকে বললাম, জামাই, আমার জন্য একটা ওই যে জন্ম নিয়ন্ত্রণ যে ট্যাবলেট ওষুধ, এই একটা ওষুধ নিয়ে এসো তো। জামাই তখন আমাকে বলল, কেন শাশুড়ি মা, আপনি কি প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন? আমি বললাম, হচ্ছি না, কিন্তু হতে কতক্ষণ। শুনো, তোমার শ্বশুর আব্বা সে তো বিদেশে থাকে, আর এই বয়সে যদি তুমি আমাকে বাচ্চা দাও, হ্যাঁ, যদি আমার পেট বড় হয়ে যায় রে বাবা, তাহলে সমাজের মানুষ, আশেপাশের মানুষ যেন আমাকে কি বলবে বলো তো? এক তো আমার স্বামী তাকে বিদেশে, তার উপর আবার যদি বাচ্চা হয়, তুমি তো নিজেই বুঝো রে বাবা, আমি আর কি বলবো। তখন জামাই আমার জন্য একটা ওই জন্ম নিয়ন্ত্রণ যে পিলগুলো আছে এটা নিয়ে আসলো। তারপর বন্ধুরা, আমি ভুলেই গিয়েছিলাম যে আমার স্বামী বিদেশে থাকে। এইভাবে দিনের পর দিন আমি সুখ পাচ্ছিলাম, আমি মজা পাচ্ছিলাম। আসলে বন্ধুরা, মানুষ বাঁচেই বা কদিন? মানুষের জীবনে টাকা পয়সাটাই সবচেয়ে মুখ্য বিষয় না। মানুষের জীবনের সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আসলে সম্পর্ক। আমাদের এই শরীরটা চিরজীবন থাকবে না, কিন্তু যতদিন আছে এই শরীরটা
আসলে একজন মানুষ ব্যবহার করা উচিত। দেখবেন যে কোনো জিনিস যদি ব্যবহার না হয় সেখানে কিন্তু মরিচা ধরে যায়, জং ধরে যায়। তো আমি চাই না যে আমার শরীরে মরিচা পড়ে যাক, জং ধরে যাক, কারণ মাটির দেহ মাটি খাবে, তো মানুষ খেলে ক্ষতি কী? তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই সংলাপটির স্টোরিটা? তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো, আপু তোমার গল্প আমাদের খুব ভালো লাগে। তো যাদের যাদের ভালো লাগে আজকের এই ভিডিওতে তারাই শুধু কমেন্ট করবে। আসনো, তোমরা কমেন্ট করলে, ভিডিওতে লাইক করলে আমরা কিন্তু উৎসাহ পাই তোমাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য। আর তোমরা কেমন ধরনের গল্প চাও, কি গল্প শুনতে চাও, চাইলে আমাকে সেইটাও কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে সামনে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব তোমাদের জন্য। বন্ধুরা, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।